এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা হচ্ছে একটা প্রেমের ঘটনা। প্রথম দেখাতেই হয়েছিল দুজন মানুষের মধ্যে প্রেম। সেই প্রেমটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছিল সেটাই হচ্ছে আজকে ক্রাইমের সত্য ঘটনা। ঘটনার শুরুটা হয়েছিল বুলন্দশহর থেকে। দিল্লি থেকে 2 ঘন্টা মতো দূরত্বে উত্তরপ্রদেশের একটা শহর বুলন্দশহর। সুন্দর একটা শহর। বুলন্দশহরে একটা ছেলে থাকতো, নাম প্রদীপ শর্মা। বয়স তার 25 বছর। প্রদীপ শর্মার দাদার বিয়েতে বেশ কিছু কনে যাত্রী এসেছিল। কনে যাত্রীর মধ্যে একটা মেয়েকে প্রদীপের খুব পছন্দ হয়েছিল। মেয়েটা দিল্লি থেকে এসেছিল। সেই কনে যাত্রীর মধ্যে ওই মেয়েটার সঙ্গে তার নম্বর আদান প্রদান, তারপরে দুজনের মধ্যে কথা। প্রথম দেখাতেই প্রদীপের খুব ভালো লেগেছিল মেয়েটাকে। মেয়েটা কিন্তু নর্মালি কথা বলেছিল, কোনো প্রেম হয়ে যায়নি তার তখন। তবে তারপর থেকেই প্রদীপ নিজের বাড়ির লোকজনকে বলে যে কনে যাত্রীতে মনিকা নামের যে মেয়েটা এসেছিল তার সাথে সে বিয়ে করবে। কিন্তু দিলীপের বাড়ির লোকরা সবাই জানতো দিলীপ ঘুরে বেড়ায়, কিছু কাজ করে না, বাড়ির লোকজনের কথা শোনে না। তাহলে দিলীপের সাথে কিভাবে বিয়ের কথা বলা হবে? অত সুন্দর একটা মেয়ে কিভাবে গিয়ে বলবে দিলীপের বাড়ির লোকজন যে আপনাদের মেয়ের সাথে আমাদের ছেলের বিয়েটা দিন? দিলীপ বলে যে না, ওই মেয়েটার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে কিন্তু আমি কাজকর্ম করব, বিয়ে আমার দিতেই হবে। দিলীপের বাড়ির লোকজনেরা মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। মেয়ের বাড়ির লোকজনেরা দিলীপের ব্যাপারে খোঁজ খবর নেয়। খোঁজ খবরে তারা জানতে পারে দিলীপ কিছু কাজ করে না, দিলীপ বদরাগী। সব লোকজন দিলীপকে বাজে ছেলে বলেই জানে। তাহলে দিলীপের সঙ্গে তারা তার মেয়ের বিয়ে দেবে না। ইতিমধ্যেই কিন্তু দিলীপের সাথে মনিকার প্রেম শুরু হয়ে গেছে। দুজন লম্বা লম্বা কথাবার্তা ফোন কলে বলে। মেয়েও কিন্তু নিজের বাড়িতে বলছে সে দিলীপের সাথে বিয়ে করবেই। বাড়ির লোকজন রাজি নয়, কিন্তু মেয়ে ভীষণভাবে ইচ্ছা যে তাকে দিলীপের সাথে বিয়ে করতে হবে। শেষ পর্যন্ত দিলীপের বাড়ির লোকজন, বিশেষ করে দিলীপ, মেয়ের বাড়ির এলাকার পঞ্চায়েতে জানিয়েছিল যে মেয়ে রাজি, ছেলে রাজি, কিন্তু মেয়ের বাড়ির লোকজনেরা বিয়ে হতে দিচ্ছে না। এই রকম অবস্থায় সত্যি সত্যি সব পঞ্চায়েতের লোকজনরা বসে, সেখানে প্রদীপ শর্মা আসে, কথাবার্তা হয় মেয়ের বাড়ির লোকজনের সাথে। প্রদীপ শর্মাকে সবার সামনে মেয়ের বাড়ির লোকজনকে কথা দিতে হয়েছিল যে প্রদীপ শর্মা আর এইভাবে ঘুরে ঘুরে বেড়াবে না। প্রদীপ শর্মা সিরিয়াস হয়ে কাজ করবে, কিভাবে তার বউকে ভালো রাখা যায় সেই চেষ্টা করবে। এবার কিন্তু মনিকার সাথে প্রদীপ শর্মার বিয়ে হয়ে গেছিল, কিন্তু মনিকার বাড়ির লোকজন তখনও ওই বিয়েতে রাজি ছিল না। তারা মেয়ের সঙ্গে খুব বেশি কথাবার্তা আর বলতো না, অনেকটাই কম করে দিয়েছিল মেয়ের সাথে কথা বলা, কারণ তারা দুঃখ পেয়েছিল মেয়ের এই ব্যবহারে। প্রদীপ এবার বুলন্দশহর থেকে দিল্লি চলে যায়, কারণ কাজ করতে হবে, বেশি টাকা রোজগার করতে হবে, যাতে বউয়ের সমস্ত প্রয়োজনীয় জিনিস সে কিনে দিতে পারে। সে দিল্লিতে ই-রিক্সা কিনে চালাতে শুরু করে। কয়েক মাস পরে সে একটা ভাড়ায় ঘর নিয়ে নিজের স্ত্রীকে নিজের কাছে দিল্লিতে নিয়ে চলে আসে। 2-3 মাস খুব ভালো কাটে, হানিমুন পিরিয়ড ছিল যেটা, সময়টা খুব ভালো কাটে। দিলীপ যে কোনোভাবে স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করছিল, স্ত্রীও সেই চেষ্টাই করছিল। এবার 2-3 মাস পরে স্ত্রীর চাহিদা বাড়ে। স্ত্রী কিন্তু বারবার টাকা চায়, নানা রকম জিনিস চায়। প্রদীপ শর্মা কিছুই দিতে পারে না। ঘর ভাড়া আর খাওয়া দাওয়ার জিনিসপত্র কিনতে গিয়ে প্রদীপের সব টাকা শেষ হয়ে যায়। প্রদীপ যে কোনোভাবে স্ত্রীকে বোঝাতে চাইছিল যে আমাদের খুব কম টাকা,
কম টাকাতেই যে কোনোভাবে ম্যানেজ করতে হবে, চলতে হবে। স্ত্রী কিন্তু বুঝছিল না। ধীরে ধীরে প্রদীপ আর মনিকা দুজনের মধ্যেকার প্রেমটা শেষ হয়ে যায়। সেখানে চলে আসে প্রতিদিনের চিৎকার, চেঁচামেচি, ঝগড়া। মাঝে মাঝে প্রদীপ স্ত্রীর ওপরে হাত তুলত। তারা মোট 6 মাস দিল্লিতে ছিল। তার মধ্যে তারা 3-4 বার ঘর চেঞ্জ করেছিল। যেখানেই তারা রেন্টে থাকার জন্য যেত, তারা এত চিৎকার চেঁচামেচি করতো প্রতিদিন যে পরিবেশ নষ্ট হচ্ছে এই কথা বলে বাড়িওয়ালা তাদেরকে 2-4 দিন সময় দিয়ে ঘরটাকে ছেড়ে দিতে বলতো। আমি যে ঘটনাটা শোনাচ্ছি সেটা 2016 সালের ঘটনা। 2016 সালে নিহাল বিহার নামের একটা জায়গাতে রেন্টের একটা ছোট্ট ঘরে এই স্বামী স্ত্রী থাকতো। 29 মে 2016-তে তাদের বাড়িওয়ালা তাদেরকে বলেছিল যে তোমরা খুব চিৎকার চেঁচামেচি করছো, 2 দিন সময় দিলাম, তোমরা আমার এই ঘর খালি করে এখান থেকে উঠে যাও। মনিকা হাজবেন্ড বাড়িতে এলেই ব্যাপারটা বলে। হাজবেন্ড সঙ্গে করে নিয়ে এসেছিল মদ। মনিকা আর হাজবেন্ডের ঝগড়া হতো। হাজবেন্ড কিন্তু বিয়ের আগেও মদ খেত, কিন্তু দুজনের মধ্যে এত অশান্তি শুরু হয়েছিল যে আজকাল সে নিয়মিত মদ খাওয়া শুরু করে। কিন্তু ঘটনার দিন সে নিজের সঙ্গে মদ বাড়িতে নিয়ে এসেছিল, সেটা সে করতো না। সে মদ বাইরে থেকেই খেয়ে বাড়িতে আসতো। সেদিন সে সঙ্গে করে এনেছিল। স্ত্রীকে বলে যে এসো, তুমিও মদ খাও, আমরা দুজনে একসাথে খাবো। স্ত্রী মনিকা রাজি হয়নি। সে বলেছিল যে সে মদ খায় না। স্ত্রী বলেছিল যে মদ খাওয়ার টাকা তোমার কাছে আছে, কিন্তু আমি যখন কিছু জিনিস কিনতে চাই তখন তোমার কাছে দেওয়ার জন্য টাকা থাকে না। দুজন আবার ঝগড়া শুরু করে। প্রদীপ কিন্তু কন্টিনিউয়াসলি মদ খাচ্ছে, নেশা বাড়ছে। প্রদীপের বউ আগেও একটা কথা অনেকবার বলেছে, সে আবারও বলে যে তোমার সাথে বিয়ে করাটা আমার উচিত হয়নি, তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এই কথাটা প্রদীপ কিন্তু তাকে বারবার বলতে মানা করত। কিন্তু সেদিন সে আবার বলেছিল। ঘরেই পাশেই রাখা ছিল একখানা ইঁট। সেই ইঁট দিয়ে বউয়ের মুখে সে 3 বার আঘাত করে। বউ কিন্তু অসুস্থ হয়ে যায়, রক্ত বেরোতে শুরু করে। তখন সে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার যদি আশেপাশের লোক শুনে ফেলে তাহলে খুব খারাপ হবে। সেই জন্য প্রদীপ তার বউয়ের মাথাটা ধরে পাশেই দেওয়ালে বার কয়েক দেওয়ালের সাথে মাথাটাকে সজোরে ঠুকে দেয়। এক সময় স্ত্রী নিস্তেজ হয়ে যায়, মেঝেতে পড়ে যায়। প্রদীপ কিন্তু বুঝে ফেলে যে তার প্রথম দেখেই যাকে ভালো লেগে গেছিল, সে ভালোবেসে ফেলেছিল, বিয়ের 6 মাসের মধ্যেই সে তাকে শেষ করে ফেলেছে। তারপরে সে নিজের স্ত্রীর বডিটাকে নিয়ে বাথরুমে যায়। সেখানে গিয়ে তাকে স্নান করায়, ভেজা জামা কাপড় খুলে ফেলে, নিজে স্নান করে, খাটে এনে স্ত্রীকে শোয়ায়, পাশে নিজেও শুয়ে পড়ে। সারা রাত ধরে স্ত্রীর সাথে গল্প করে। নিজে যে ঘটনা ঘটিয়েছিল তার জন্য ক্ষমা চায়। শুধু তাই নয়, স্ত্রীর ডেড বডির সঙ্গে সে শারীরিক সম্পর্কও তৈরি করে। সেখানেই সে শুয়ে শুয়ে রাত্রিটা কাটায়। তারপরের দিন সেদিনটাও কাটায়। আবার রাত হয়, আর সে স্ত্রীর পাশে শুয়ে কথা বলে, শারীরিক সম্পর্ক তৈরি করে। স্ত্রীর কাছে নিজের এই করা কাজের জন্য 2 রাত ধরে ক্ষমা চায়। এবার কিন্তু সকালবেলায় সে নিজের মোবাইল, স্ত্রীর মোবাইল নিয়ে বাড়ির বাইরে বেরোয়, বাড়িতে তালা বন্ধ করে সেখান থেকে চলে যায়। আগেই বলেছি, মনিকার বাড়ির লোকজনের সাথে মনিকার খুব একটা সম্পর্ক ভালো ছিল না। তারা মনিকা জোর করে, জেদ করে বিয়ে করেছে বলে মনিকার সাথে তেমনভাবে সম্পর্ক রাখতো না। তবে
মনিকার মা মাঝে মাঝে মনিকার সাথে কথা বলতো। মনিকার মা 2 দিন ধরে কল করার চেষ্টা করছিল মেয়েকে। মেয়ের কল রিসিভ হচ্ছিল না, বলছিল সুইচ অফ। মেয়ের মা ছেলের বাড়িতে কন্ট্যাক্ট করে ব্যাপারটা জানায়। তারাও কল করে ছেলের সাথে কথা বলতে চাইছিল, কথা হচ্ছিল না। 2 বাড়ির লোকজন চিন্তায় পড়ে যায়। ছেলের বাড়ির লোকজন, তারা যাদের বাড়িতে থাকতো সেখানকার একজন প্রতিবেশীর আর বাড়িওয়ালার ফোন নম্বর তাদের কাছে ছিল, তারা ফোন কলে ব্যাপারটা জানায়। বাড়ির প্রতিবেশীরা সেই ঘরের কাছে আসে, পুলিশকে খবর দেওয়া হয়, দরজা ভাঙানো হয়। তখন তারা ওই মেয়েটার বডি দেখেছিল। পোস্টমর্টম রিপোর্টে জানা গেছিল যে তার মাথায় আঘাতের পর সে মারা গেছে। তবে মারা যাওয়ার পর তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা হয়েছে। তার হাজব্যান্ডের জিজ্ঞাসাবাদে তার হাজব্যান্ডও ব্যাপারটা মেনে নিয়েছিল। তার হাজব্যান্ড সেটার কারণ হিসাবে বলেছিল সে তার স্ত্রীকে খুব ভালোবাসত। স্ত্রী বুঝতো না, সেটাই বোঝাবার জন্য সে তাকে মেরে ফেলার পরে সারা রাত তার পাশে শুয়ে শুয়ে তার কাছে ক্ষমা চেয়েছে, তাকে ভালোবেসেছে। সে নিজের স্ত্রীর যে কথা যে সে বিয়ে করে ভুল করেছে, এই ব্যাপারটাতে সে ফেড আপ হয়ে গেছিল, সেই জন্য সেই ঘটনা ঘটিয়েছে। তবে সে পরবর্তীকালে স্ত্রীর মোবাইল নিয়ে, নিজের মোবাইল নিয়ে ঘর তালাবন্ধ করে যখন বেরিয়ে চলে গেছিল, তার কিছু ঘন্টা পরেই তাকে তার এক বন্ধুর বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছিল। এখনও সে জেলেই রয়েছে, তার শুনানি চলছে। তবে এখনও তার সাজা ঘোষণা হয়নি। একটা প্রথম দেখায় প্রেমের শেষ পরিণতিটা ছিল এমনই ভয়ঙ্কর। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন। আবার চলে আসবো নতুন একটা সত্য ঘটনা নিয়ে।